হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের স্বাগত। হ্যাঁ, জাগৃতির ছবি দিয়ে আজ শুরু করলাম আমার আরেকটা ট্রিপের কথা, সেটা হচ্ছে অযোধ্যা ট্রিপ। হ্যাঁ, তোমাদেরকে বলেও ছিলাম যে বেনারস থেকে আমরা অযোধ্যা যাব। বেনারস থেকে আমরা সোজা অযোধ্যার পথে বেরিয়ে পড়েছিলাম। সকাল 8:40 আমাদের বন্দে ভারত ছিল, এবং সেদিন যেহেতু একটু মৌনী অমাবস্যা একটি যোগ ছিল, তাই আমাদের যেতে একটু বিফোর টাইম বেরিয়ে যেতে হয়েছিল। একটু তাড়াতাড়ি আমাদেরকে, যে টাইমে আমরা ছাড়বো ঠিক করেছিলাম তার হাফ অ্যান আওয়ার আগে আমাদেরকে হোটেল ছাড়তে হয়। আমরা যথারীতি স্টেশনে পৌঁছে যাই, বেনারস স্টেশনে। এখানে ট্রেনও এসে গেছে, অযোধ্যা বন্দে ভারত, এবং এই ট্রেনে করে আমরা অযোধ্যা গিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু মর্নিং টাইম ছিল, সেই জন্য ব্রেকফাস্টের জন্য আমরা আমাদের 4টি ভেজ এবং একটি গনুবাবুর জন্য ননভেজ। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, গনুবাবুকে তো জানোই, ও যেখানেই যাবে ফুড কালেকশন ওর খুব দরকার। ভেজের মধ্যে বন্দে ভারতে দিয়েছিল, যদিও খুব একটা স্ট্যান্ডার্ড খুব ভালো ছিল না, বাট সুজি মানে নোনতা সুজি যাকে বলে, মানে হালুয়া, সেটি দিয়েছিল। একটি ভেজ চপ দিয়েছিল 2টি করে, দই, কফি অর টি, যে যেটা বলেছিল তাকে সেরকমই দেওয়া হয়েছিল। আর ননভেজের মধ্যে ছিল ব্রেড অমলেট, আর তাদের ফিশ টাইপের, মানে ননভেজ কিছু কাটলেট ছিল এই রকম। ঠিক আছে, খাবার ব্রেকফাস্ট করে আমরা ট্রেনের মধ্যে সেরে ফেলি। অযোধ্যা স্টেশনে আমরা পৌঁছে যাই। এটি অযোধ্যা স্টেশনের এরিয়া। অযোধ্যা স্টেশনে নেমেই যেন চারিদিকে রাম, জয় শ্রী রাম, রাম রাম, এরকম একটি ধ্বনি যেন চারিদিকে কানের মধ্যে আসতে থাকে। খুব ভালো হয়েছিল আমাদের অযোধ্যা ট্রিপ। আমরা রুমের মধ্যে ঢুকে যাই। আমরা হোটেলের কোনো বাইরের দিকে কোনো হোটেল নিইনি। আমরা অযোধ্যায় একদম মন্দিরের কাছে একটি ছোট্ট হোটেল বা ধর্মশালা, বা যেটাকে হোমস্টে বলে, সেরকম একটি নিয়েছিলাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বা ধর্মশালা হোমস্টে হলেও এখন সবগুলিরই ব্যবস্থা খুবই উন্নত ধরনের। সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আমরা একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, একটি অটো করেছিলাম, এবং আমরা লোকাল ট্যুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। কারণ আমরা প্রথমে হনুমানগড়ি বা রাম দর্শন করিনি, জয় শ্রীরামকে দর্শন করিনি। কারণ আমি যেভাবে রামচরিত মানস পড়েছি এবং রামের কথা আমি শুনেছি, আমি হনুমান চল্লিশাও পাঠ করি, কিন্তু পুরো রামায়ণের মধ্যে আমার, যদিও জয় শ্রীরাম আমাদের কাছে ভগবান, হনুমানজির তো আমি ভীষণ ভক্ত, কিন্তু তবুও যেন আমার কাছে খুব প্রিয় চরিত্র, খুব সম্মানীয় এবং খুব দুঃখী চরিত্র যদি বলো, সেটা হচ্ছে ভরত মহারাজ, মানে রামের ভাই ভরত। তাই আমার কাছে শ্রী ভরত যেন খুব আইডিয়াল, এবং ওই রকম ভালোবাসা, ওই রকম ত্যাগ যেন আমি রামচন্দ্র বা রামায়ণের যে আরও যে সমস্ত চরিত্র রয়েছে তার মধ্যে পাইনি। আমার কাছে ভরত যেন সবথেকে বেশি আদরণীয়, তাই, এবং আমার কাছে খুব প্রিয়। তাই লোকাল ট্যুরে আমি আমার হাজব্যান্ড দিব্যেশবাবুকে বলেইছিলাম, আমি তাকে চ্যাটার্জিবাবু বলি, চ্যাটার্জিবাবুকে বলেইছিলাম আমাকে প্রথমেই কিন্তু নন্দীগ্রাম নিয়ে যেও। তা আমি যে অটোওয়ালাকেও বলেছিলাম আমার সাইট সিন আমাকে দর্শন করাবে, তাতে কিন্তু প্রথমেই নন্দীগ্রাম। সে আমাকে প্রথম নিয়ে গেল সরজু নদী। হ্যাঁ, এটা সরজু নদী। অনেকেই ভাববে যে রামের যেখানে জন্মভূমি, সেখানে অযোধ্যার যে মেন স্পট, যেখানে এখন রাম মন্দির তৈরি হয়েছে, সেটা হচ্ছে সরজু নদী আছে। কিন্তু অ্যাকচুয়াল সরজু নদী, যেখানে শ্রী রামচন্দ্র দেহাবসান করেছিলেন, অর্থাৎ যেখানে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, যেখানে ডুবেছিলেন, সেইটি হলো এই সরজু নদীর তট। জাগৃতিকে নিয়ে তার বাবা যথারীতি নেমে পড়েছে। আমরা জানুয়ারি মাসে গেছিলাম, ভীষণ ঠান্ডা। আমি স্নান করতে বাড়িতে, আমি আর মা রুমে আমি আর আমার শাশুমা স্নান সেরেই গেছিলাম। তাই কিন্তু চ্যাটার্জিবাবুর ইচ্ছে ছিল আমি ওখানে গিয়েই স্নান করবো। গনুবাবুর তো কিছু বলার নেই, তার তো নদী বা সমুদ্রে যে কিছু করলে সেটাই তার টার্গেটে থাকে। তাই জাগৃতিকে তার বাবা স্নান করিয়ে আগে তুলে দিয়েছিল, তারপর তারা দুজনে মিলে স্নান সেরেছিল। এই সরজু নদী হচ্ছে সেই সরজু নদী যেখানে শ্রীরামচন্দ্র তার দেহত্যাগ করেছিলেন, এখানেই তার দেহাবসান ঘটে। এবং এইখানে এই যে মন্দিরগুলো দেখছো, এই মন্দিরে শ্রীরামচন্দ্র, মা সীতা এবং লক্ষ্মণের পূজিত করা হয়। এখানে ভরত মন্দিরও আছে। এই জায়গাটির মধ্যে একটি বিশেষত্ব রয়েছে, এখানে গেলেই তুমি একটা স্পিরিচুয়াল লাইফে যেন ঢুকে যাবে। এত ভালো পরিবেশ, এবং এই সরজু নদীর দিকে তাকিয়ে, এখানে সরজু নদী একটি বিশাল চওড়া নদীতে পরিণত হয়েছে, এবং এখানে এই সরজু নদীতে গিয়ে ঠাকুর নিজের দেহত্যাগ করেছিলেন। সেই নদীর জলকে দেখেই যেন মানুষের একটা কী বলবো, একটা যেন আবেগ সঞ্চারিত হয় মানুষের হৃদয়ে। তিনি যেদিন দেহত্যাগ করবেন স্থির করলেন, তার আগের দিন
তার সমস্ত অযোধ্যাবাসী বলেছিল যে তুমি বনবাসে যাওয়ার সময় আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছো, কিন্তু এখানে আমরা তোমাকে কিছুতেই ছাড়বো না। তাই এই জায়গা যেটা এক্ষুনি তোমরা দেখছো বন্ধুরা, এই জায়গায় এসে তার সমস্ত এই স্থলে এসে তার যত গ্রামবাসী ছিল, অযোধ্যাবাসী ছিল, তারা এখানে শায়িত হয়েছিল। পরের দিন ভোরে তিনি মায়াবী ছলে সমস্ত গ্রামবাসীকে ঘুম পাড়িয়ে তিনি এই নদীতে, এই সরযূ নদী যেটা অদূরে দেখছো অটো থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তার দেহত্যাগ তিনি করেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই গেছিলেন যারা অবতার রূপে জন্ম নিয়েছিলেন, তারা প্রত্যেকেই সুগ্রীব, নকুল, সহদেব প্রত্যেকেই কিন্তু নিজের নিজের রূপে ফিরে গেছিলেন। আমার যে অটোওয়ালাটি ছিল সে ভীষণ স্পিরিচুয়াল, প্রতিদিন রামচরিত মানুষ পাঠ করে এবং সে তার কাছে আমি অনেক অজানা তথ্য এবং বিশেষ করে অযোধ্যায় থেকে অযোধ্যাবাসীর মুখে সে অজানা তথ্য আমি জানতে পেরেছিলাম। তোমরা যদি কেউ অযোধ্যায় যাও, সে অটোওয়ালার নাম্বার চাও, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, আমি তার নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। সে এত গল্প করেছিল আমি মুগ্ধ হয়ে গেছিলাম। হ্যাঁ বন্ধুরা, এবার আমরা চলে এলাম ভরত মহারাজের অর্থাৎ ভরতজির যেখানে তিনি ছিলেন নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে। এই নন্দীগ্রামে এই যে মাটির নিচে আমি যে তোমাদেরকে দেখাচ্ছি মেন মন্দির আছে ওপরে, হনুমান ভরত মিলাপ মন্দির, অর্থাৎ হনুমানজি যখন সঞ্জীবনী আনার জন্য ফিরে আসছিলেন, আসার পথে যখন অযোধ্যার উপর দিয়ে বানর উড়ে যাচ্ছে এটি দেখে যখন ভরত যখন তীর নিক্ষেপ করে হনুমানজিকে নিচে নামিয়েছিলেন, এই স্থানেই নাকি তাদের মিলাপ হয়েছিল। কারণ এইটিই ছিল ভরতজির যতদিন 14 বছরের রাজক্ষেত্র, বা হয় বলতে পারো এইখানেই তিনি বসে সমস্ত অযোধ্যাবাসী বা অযোধ্যা রাজ্যকে তিনি চালিয়েছিলেন এবং সাম্রাজ্য লাভ করেছিলেন। তার ভ্রাতৃপ্রেম আমাদের কাছে অতুলনীয়। এই যে নিচে গুহাটি দেখছো, শ্রীরামচন্দ্র যেহেতু বনবাসে দাদা রাম মাটির ওপর শোবেন, তার জন্য ভরতজি ভেবেছিলেন, শ্রী ভরত ভেবেছিলেন যে দাদা যদি মাটির ওপর শোয়ে আমার মাটির ওপর শোয়ার কোনো অধিকার নেই, কারণ আমি দাদার থেকে অনেক অধস্তন। সেই ক্ষেত্রে তিনি 3 ফুট নিচে একটি গর্ত করে সেইখানে তিনি শায়িত হতেন, সেখানে তিনি ঘুমোতেন। তুমি ভাবতে পারো এই কলিযুগে বসে সেই ক্রেতা যুগে রামের কথা জেনে, এবং তার এই যে ত্যাগ, 3 ফুট নিচে গর্ত করে তিনি ঘুমোতেন, কারণ মাটিতে শোয়ার অধিকার আমার নেই, দাদা যদি খাটিয়ে শোয়েন আমি তবেই মাটিতে শুতে পারবো। এই গল্পটি শুনে বা জেনে আমার এত ভালো লাগলো, এবং এইটি দেখতে আমি এসেছিলাম। এইখানে তিনি যেখানে থাকতেন, তিনি যেখানে ঘুমাতেন, তিনি যেখানে ত্যাগ করেছিলেন। রামচন্দ্রের সাথে তো তাও তার স্ত্রী ছিল, কিন্তু ভরতের সাথে কিন্তু তার স্ত্রীও ছিল না। তিনি তার স্ত্রীকে রেখে দিয়েছিলেন যে তুমি 3 মায়ের সেবা করো আর আমি রাজ্য আর দাদার সেবা করব। এইভাবে তিনি কিন্তু ত্যাগ করেছিলেন। তার মা যে অন্যায় করেছেন তার শাস্তিস্বরূপ তিনি এই নন্দীগ্রামে এসে তার প্রায়শ্চিত্ত করেছিলেন। তাই তোমরা যদি অযোধ্যা যাও অবশ্যই তোমরা নন্দীগ্রাম কিন্তু যেও, কেন আমার মনে হবে যেন এটাই হবে শ্রীরামচন্দ্রের কাছে আমাদের শ্রেষ্ঠ নিবেদন, যে তার ভাইয়ের ত্যাগটিকে আমরা কিন্তু দেখে গেছি, এটাই তিনিও খুশি হবেন। এই সেই কুণ্ড যেখানে এসে ভরত জি চান করতেন, তাদের জল সেবন করতেন এত দূর পায়ে হেঁটে। এখন তো অনেক রাস্তা, সংকীর্ণ রাস্তা ছিল তখন, খুবই রাস্তাঘাটও সেরকম উন্নত মানের ছিল না, কিন্তু এই নদীতে, এই পুকুর আর কি, নদী নয় এটি, ওই সরযূ নদীর একটি পাট, বাট এটিকে পুকুর বা জলাশয় বলতে পারে। এখানে তারা স্নান করতেন, এখানে এসে তারা তাদের জলের যাবতীয় যে প্রয়োজনীয়তা তারা এই কুণ্ডটিকেই নিতেন। তাই এইটিও খুব বিশেষত্ব, এতটি পথে আসতেন এবং সে ভীষণ সন্ন্যাসীর মতো সে জীবন কাটিয়েছিলেন শ্রী রামচন্দ্রের 14 বছর বনবাসকালে। এই সেই কুণ্ড, এই কুণ্ডেও অনেকে স্নান করে। ভরত এখানে স্নান করেছিল, এখানে তার জীবন পরিচর্যা হয়েছিল এবং তার জীবন অতিবাহিত হয়েছিল, এবং এই স্থানেই ভরত আর হনুমানের মিলন হয়েছিল। ভরত আর হনুমানের ছবিও তুমি এই স্থানে দেখতে পাবে, বিশালাকার মূর্তিও রয়েছে তাদের প্রতিবিম্ব হিসেবে। গনু এখানে জল নিচে নিল মাথায়, এবং দিদিয়ার জন্য একটু জল নিয়ে ছুটলো দিদিয়ার মাথাতে দেবে বলে। দিদিয়া বসে আছে, দিদিয়ার মাথায় জল দেবে। হ্যাঁ, রামের ভরতের কথা বলছি, আর হনুমান থাকবে না তা তো নয়। হনুমান দেখো বসে আছে ছোট্ট করে, এত ভালো, এত স্থির মনোনীত জায়গা যে তোমাদের এসেই খুব ভালো লাগবে, যেতে ইচ্ছে করবে না। এইসব জায়গা মনে হয় যেন অল্পক্ষণের জন্য নয়। তারপর আমরা গেছিলাম সূর্যকুণ্ড।
এইটি হচ্ছে সূর্যকুণ্ডের মেন গেট, এইটি হচ্ছে সূর্যকুণ্ড। হ্যাঁ, সূর্যকুণ্ডের গল্পটি তোমাদেরকে বলি। সূর্যকুণ্ড শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসের পর যখন তাকে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া হয় এবং রাজ সিংহাসনে তাকে বসা হবে, তখন তার গার্জেন স্বরূপ তার যে গুরুজি বা আনুষঙ্গিক তার পিতা যে ছিলেন না, তাদের যে অনুপস্থিতিটা, তাদের প্রয়োজনীয়তাটা তিনি যে উপলব্ধি করছিলেন, তার জন্য খুব ভেঙে পড়েছিলেন যে আমি কীভাবে রাজ্য চালাবো। এটি হচ্ছে সূর্য মন্দির, যেটি বলছিলাম কিভাবে রাজ্য চালাবো। তখন শ্রীরামচন্দ্ররা ছিলেন সূর্যবংশীয়। তখন তিনি তার মা তাকে বলেন কৌশল্যাতে, তুমি সূর্যদেবের আরাধনা করো। তখন রামচন্দ্র, এটি হচ্ছে সূর্যদেব, তখন রামচন্দ্র সূর্যদেবের আরাধনা করেন এবং সূর্যদেবের আরাধনা করে সূর্যদেব আসেন। এই স্থানে তার সূর্যের রথ স্থাপিত হয়েছিল, অর্থাৎ এখানেই তার সূর্যের রথকে নামিয়েছিলেন এবং তাকে জ্ঞান দেন কীভাবে রাজ্য চালাবেন। জ্ঞান দেওয়ার পর যখন তিনি রথ নিয়ে চলে যাচ্ছেন, তখন সূর্য মানে কি আমাদের কাছে প্রচণ্ড অগ্নির গোলা। সেই অগ্নির গোলা যখন চলে যাচ্ছে, চারিদিকে ভয়ঙ্কর গরম, তখন ওই অযোধ্যাবাসীকে বাঁচাবার জন্য সূর্যদেব এখানে একটি কুণ্ড স্থাপন করেছিলেন। এই জায়গাটিতে নাকি সূর্যের রথ ছিল, তাই এটি সূর্যকুণ্ড ভারতের মধ্যে একটি জায়গায় আছে। এখন তোমাদেরকে যেটি দেখালাম একটু আগে, যে মন্দির দেখছিলে, সেটি হচ্ছে দশরথের সমাধিস্থল। সমাধিস্থলেও আমরা দর্শন করেছি, তোমরা অবশ্যই যেও। পরের দিন সকাল সকাল চ্যাটার্জিবাবু রাম মন্দিরে পুজো দিয়ে চলে আসেন। তারপর আমি মাকে, গনুকে, জিসাকে নিয়ে চলে যাই প্রথমে হনুমানগড়ি। হ্যাঁ, যেটা বলি, রাম মন্দির দর্শন করার আগে অবশ্যই কিন্তু তোমরা হনুমানগড়ি দর্শন করো, হনুমানজিকে দর্শন করো, কারণ হনুমানজি হচ্ছেন অযোধ্যার সেনাপতি। আগে হনুমানকে গিয়ে জানাতে হয়, আর্জি জানাতে হয় যে আমি শ্রী রামচন্দ্রকে দর্শন করতে যেতে পারি। তো তিনি, তার কাছে একটা পারমিশন নেওয়া, যদি বলো কিছুটা সাক্ষী যে আমি এসেছি, তুমি দেখে রাখো তোমার রামকে, তোমার প্রিয় রামকে দর্শন করতে এসেছি। তাই আমি জানি রামজির কৃপাতে বা রামজির আশীর্বাদে তুমি সবসময় আমার পাশে থাকবে। তাই জন্যে আমরা প্রথমেই চলে যাই হনুমানগড়ি। হনুমানগড়ি রাস্তা খুবই সংকীর্ণ, ভীষণ ঠেলাঠেলি, ছোট্ট ছোট্ট সিঁড়ি, সেই সিঁড়ির অতিক্রম করে উপরে যাওয়া খুব টাফ, কিন্তু তবু আমরা চেষ্টা করে আস্তে আস্তে উপরে উঠি। ভীষণ ঠেলাঠেলির মধ্যে উপরে উঠেছিলাম। উপরে ওঠার পর হনুমানজির কৃপাতেই, রামচন্দ্রের আশীর্বাদে, আমরা যেহেতু মা সিনিয়র সিটিজেন ছিল এবং আমি 3 জনকে যেহেতু হ্যান্ডেল করছিলাম, তাই প্রশাসনিক এক কর্তা আমার উপর কিছুটা হয়তো মায়া হয়, তা উনি আমাদের এই হনুমানজির ঠিক উল্টো দিকে একটি জায়গা আছে, এই চত্বরে আমাদেরকে বসিয়ে দেন এবং বলেন এই ভিড়টা কমলে আপনারা যাবেন। ওখানে প্রায় আমরা 1 ঘন্টার মতো বসে থাকি এবং এত ভালো লাগছে, মানে সত্যি মনে হচ্ছিল যেন কোথায় ঈশ্বরের একটা, হনুমানজির আশীর্বাদ না থাকলে হয়তো এই 3 জনকে নিয়ে আমি একা পেরে উঠতাম না। তাই খুবই ভালো লেগেছিল এবং এই স্থান থেকে হনুমানজিকে একদম দেখতেই পাচ্ছ, তোমাদেরকেও দেখাচ্ছি, ডাইরেক্ট দর্শন করা যাচ্ছে। এখানে বসেই হনুমান চালিসা পাঠ করেছিলাম, এখানে বসেই হনুমানজিকে বারবার মন্ত্রমুগ্ধভাবে দেখছিলাম, যেন মনে হচ্ছে এক পলকও ফেলবো না, শুধু চোখ দিয়ে দেখেই যায়। এবং এখানে একজন মনীষীও, একজন সন্ন্যাসী বাবাও ছিলেন, তিনি হনুমান মন্দিরের মেন রক্ষাকর্তা, তিনিও এখানে বসে হনুমানজির পুজো করছিলেন, পাঠ করছিলেন। তো আমাদের সৌভাগ্য যে আমরা তারও দর্শন পাই, তারও আশীর্বাদ পাই। হনুমান মন্দিরে এসে হনুমানগড়িতে বাবা হনুমানজিকে এইভাবে দর্শন পাবো জানি না, কিছু তারই আশীর্বাদে কোথাও যেন মনে হয়েছিল এটা একটা বিরাট, মানে কি বলবো, বিরাট পাওনা, গোটা ট্যুরের মধ্যে বিশাল পাওনা হয়েছিল এইভাবে দর্শন করার। 1-1.5 ঘন্টা পর আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসি, প্রচণ্ড ভিড় ছিল। এই হনুমান মন্দির থেকে বেরিয়ে এসেই তুমি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার হাঁটতে হবে, হেঁটে, মানে শ্রীরামচন্দ্রের যে করিডোরটা করেছে সেইটা পর্যন্ত, একদম মেন মন্দির পর্যন্ত, রামচন্দ্রের মেন মন্দির পর্যন্ত তোমাকে অতটা হাঁটতে হবে। তো ওখান থেকে দর্শন করে এসে আমরা চলে যাই মেন মন্দিরের উদ্দেশ্যে। এইভাবে আস্তে আস্তে আমরা মেন মন্দিরের উদ্দেশ্যে যাই। চারদিকে প্রচণ্ড ভিড়, কিন্তু প্রশাসনিক যে রক্ষণাবেক্ষণটা খুবই ভালো ছিল এবং আমাদেরকে খুব হেল্পও করেছিল, প্রত্যেককেই করছে। হ্যাঁ, এটাও বলে দিই, কেউ যদি সিনিয়র সিটিজেন যাও তাহলে মেন গেটেই কিন্তু পাস পাওয়া যায়, ওখান থেকে, ওটা ফ্রি অফ কস্ট, ওখান থেকে তোমরা একটা পাস নিয়ে নেবে, যেটা আমি মায়ের ক্ষেত্রে করেছিলাম, এবং সেই অনুযায়ী তোমরা গিয়ে ওটা সিকিউরিটিকে দেখালে ওরা অন্য পথ, হাঁটতে তোমাকে একই হবে, সে 2.5 কিলোমিটার পথ কিন্তু হাঁটতে হবে, বাট ভিড়টা তোমরা পাবে না। এন্ট্রান্সে এই লাইনটা তোমাদেরকে দিতেই হবে, কিন্তু মন্দিরে ঢোকার আগে, এটা করিডোরের মেন গেট এবং মেন গেট থেকে লাইনটা এরকমভাবে যেতেই হবে, এটা খুব ইজিলি পেরিয়ে যাবে, এটা খুব ভিড় থাকে না। কিন্তু মেন মন্দিরে ঢোকার আগে প্রায় 1.5 কিলোমিটার আগে থেকে যে একটা ভিড়,
সেই ভিড়টা কিন্তু তোমরা এড়িয়ে যেতে পারবে যদি সিনিয়র সিটিজেন বা তোমাদের কোনো যদি ফিজিক্যালি প্রবলেম থাকে, তাহলে কিন্তু তোমরা সেটা জানিয়ে একটা পাস নিয়ে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারো। এখানে তোমাদের এক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। এই ইনফরমেশানটা আমি তোমাদের দিলাম। গনু জাগৃতি হনুমান মন্দিরের ছবিও মাঝখানে পোস্ট করেছি। মেন মন্দিরে যেহেতু ফটো তোলা নিষেধ, সেই জন্য ফটো তুলতে পারিনি। বাইরে এসে আমরা কিছু ফটোশ্যুট করেছি। এটা ফটোশ্যুট করার জন্য করিনি, কিছু স্মৃতি ধরে রাখার জন্য করেছি আর আমার বন্ধুদের দেখাবার জন্য করেছি। মা আর আমরা খুব ভালো টাইমে গেছিলাম। ঠান্ডাও সেরকম, যদিও জানুয়ারি মাস ছিল, বাট ঠান্ডা সেরকম লাগেনি। মেন মন্দিরের কিছু ছবি আমি তোমাদেরকে তুলে ধরলাম। এই মন্দির থেকে বেরিয়েই কিন্তু তোমরা পাবে সীতারসই। এই যে এরিয়াটা দেখাচ্ছি তোমাদেরকে, মন্দির গেট থেকে বেরোলে এই চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ যে টিনের সেট করে যে রুমটি করা আছে, এটা হচ্ছে সীতারসই। এখানে তোমরা ফ্রি অফ কস্ট তোমরা প্রসাদ পাবে, খিচুড়ি প্রসাদ। এছাড়াও অনেক জায়গা অযোধ্যাতে যে রাম মন্দিরের কাছাকাছি খাওয়ানো হয়, সেখানে হয়তো কিছু ন্যূনতম মূল্য লাগে। তোমরা দুবেলাই কিন্তু ভোজন পাবে, প্রসাদ পাবে। এই ক্ষেত্রে আমি দেখেছি এই সীতারসয়ে, দেখতেই পাচ্ছ সীতারসয়, এই সীতারসয়ের অনবরত কনস্ট্যান্ট প্রায় মানে 15 থেকে 16টি কাউন্টার আছে এবং প্রত্যেক কাউন্টারে লাইন দিয়ে সিস্টেমেটিক্যালি প্রশাসনের তরফ থেকে কোনো ঝামেলা নেই, কোনো মানে বিদ্রূপ ছাড়াই তোমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে সুন্দর প্রসাদ নিয়ে তোমরা কিন্তু খেতে পারো। অবশ্যই খেয়েও ভালো লাগবে, কেন প্রসাদ আর প্রাসাদ মা শারদা বলেন ভাগ্যে জোটে। তারপরে আমরা ছোট্ট একটি মন্দির থেকে বেরিয়ে একটি ছোট্ট বাজার ছিল, সেই বাজারে আমরা যাই। এরপর আমরা বেরিয়ে এসে মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকে দেখবে এই ক্যাফেটা রয়েছে, তোমরা গেলে অবশ্যই কেউ এখানে ব্রেকফাস্ট করো। এখানে একটি সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যায় এবং ভীষণ ভীষণ টেস্টি। গনুবাবু তো অনেক কিছু খেয়েছিলেন। তারপর আমরা রুমে যাই, রুমে একটু রেস্ট করে আবার বেলা 3টের সময় বেরিয়ে পড়ি কনক ভবন, দশরথ মহল এইসব দেখার জন্য। খুব ভালো লাগবে। তবে আমাদের টাইম একটু শর্ট ছিল, আমরা এর আগে বিন্ধ্যাচল বেনারস ঘুরে এসেছি, একটু টায়ার্ডও ছিলাম, টাইমও শর্ট ছিল, নেক্সট দিন আমাদের বেরিয়ে যাওয়া। সেই ক্ষেত্রে আমি বলবো তোমরা যদি অযোধ্যা যাবে তা হাতে 2-3 দিন রেখো, কারণ একটা স্পিরিচুয়াল একটা পরিবেশ। দ্বিতীয়ত এখানে দেখার অনেক কিছু আছে, কিন্তু কোনো অটো বা টোটো কোনো কিছুই কিন্তু ভেতরে চলে না। সেক্ষেত্রে পায়ে হাঁটা পথই হচ্ছে, হ্যাঁ হুইল চেয়ার নিতে পারো, বাট পায়ে হাঁটা পথই হচ্ছে একমাত্র উপায়। এটি হচ্ছে দশরথ মহল। দশরথ মহলে ভেতরে ঢুকে দশরথ মহল 2টোয় বন্ধ হয়ে যায়, 4টায় খোলে। কনক ভবন আছে, তারপর তোমার জানকী ভবন একটা আছে, রামচন্দ্রের ভবন, মানে প্রত্যেকটা আলাদা আলাদা যে যেখানে থাকতো সেখানে আছে। এবং সামনে আছে সরযূ ঘাট। এটা দেখতে গেলে তোমাদেরকে সন্ধেবেলার দিকে আরতি হয় যেখানে। হ্যাঁ, এটা কুল্লার চায়টা কীভাবে প্রসেস করছে, আগুনে ভাতটাকে পুড়িয়ে তার উপরে চা দিয়ে। প্রথমে দেখে ভাবলাম ভীষণ সুন্দর হবে, তোমরা চেক করতে মানে একবার টেস্ট করতে পারো, বাট আমার কিছু টেস্টই লাগেনি, প্রসেসই অনেক বেশি, টেস্ট সেরকম ছিল না। এটি হচ্ছে লতা মঙ্গেশকর চক। চ্যাটার্জিবাবু গিয়ে এখানে কিছু ফটো তুলেছিলেন। রাতে এখানে আরতিও হয়, দুর্দান্ত আরতি, খুব ভালো লাগবে। আমরা বিন্ধ্যাচলের আরতি আমি তোমাদের দেখিয়েছি, বেনারসের আরতি তোমাদেরকে দেখিয়েছি, আশিঘাটের। এটা হচ্ছে অযোধ্যা, এবং রাতের আরতি দেখতে খুব ভালো লাগবে। এবং এই সরযূ নদী ছিল মানে শ্রী রামচন্দ্রের যেখানে মূর্তি স্থাপন, সেখানে যে সরযূ নদী, এটি হচ্ছে যেখানে তার দেহ অবসান ঘটেছিল, সেই সরযূ নদীর তীরে আমরা ডাব খাচ্ছি, খুব মিষ্টি, সেখানের কিছু ছবি। কিন্তু রামচন্দ্র মন্দিরের কাছে যে সরযূ নদী, সেটা তাদের পানীয় জল বা তাদের আনুষঙ্গিক নিবারণের জন্য, কাজ নিবারণ, জলীয় প্রয়োজন নিবারণের জন্য ছিল ওই নদী। কিন্তু এটি হচ্ছে মেন নদী। এই মেন নদীটি দেখে তোমাদের খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই যেও। আমার কাছে যদি কিছু হেল্প লাগার থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি তোমাদের কিন্তু আমার দ্বারা যতটা সম্ভব আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। এই সরযূ নদী তোমরা না যদি দেখো, তাহলে আমি বলবো সরযূ নদী আর নন্দীগ্রাম কেউ যদি না দেখে, তাহলে তার অযোধ্যা ভ্রমণ মানে অসম্পূর্ণ রয়ে যাবে। এই হলো সেই ভরতের বিছানা, যেখানে 3 ফুট নিচে থেকে তিনি শায়িত হতেন। এখানে ভরত বসবাস করতেন। আমি এইখানে কিছুই দেখছি, চ্যাটার্জিবাবু দাঁড়িয়ে ফটোও তুলেছে। তোমরা নন্দীগ্রাম যেও বা সূর্যকুণ্ড দেখো, দশরথের সমাধি দেখো। এগুলো কিন্তু সাইট সিন তোমরা অবশ্যই দেখো। অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আমার দ্বারা যদি কোনো হেল্প লাগে, গাইড নিয়ে যদি কিছু জানতে চাও, খুব একটা আমি এক্সপার্ট নই, তবুও যদি আমার দ্বারা যতটা সম্ভব আমি তোমাদের পাশে আছি, আমাকে জানিও। ধন্যবাদ বন্ধুরা। সরযূ ঘাটে রাতের কিছু ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। লতা মঙ্গেশকর চোখ, যে যোগী আদিত্যনাথজি যেটা করেছেন,
সেটি অতুলনীয়, এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও যেটা করেছেন, সত্যি আমাদের সনাতন ধর্মকে যেন কোথাও তারা পুনরায় জাগরিত করেছেন, এবং সেগুলি যে সুসজ্জিতভাবে করা হয়েছে সেটি যেন খুব সুন্দর। এটি হলো সবজিঘাটের আরতি। আমি বিন্ধ্যাচলের আরতিও তোমাদের দেখিয়েছি, মা গঙ্গার, বিন্ধ্যাচল থেকে মা গঙ্গার আরতি, বেনারস থেকেও, আশিঘাট থেকেও মা গঙ্গার আরতি, আর এই সবজিঘাটের আরতি আমি তোমাদের দেখাবো। মন্ত্রমুগ্ধ আরতি তোমরা অবশ্যই দেখো। লতা মঙ্গেশকর চকের এক একটি বিনাকে এত সুন্দরভাবে সুচিত্রিত করা হয়েছে যে কিছু বলার নেই। আর আমার সে অটোওয়ালা ভাইয়ের ছবিও আমি দিলাম। আমার চ্যানেলটি লাইক করো। থ্যাংক ইউ।